হায়দ্রাবাদ শহর থেকে ৬০ কিলোমিটার দূরের সুউচ্চ পাহাড়ের উপর অবস্থিত স্বামী নৃসিংহদেবের সুরম্য মন্দির, যা ইয়াদগিরি গুট্টাতে অবস্থিত, যা শ্রী লক্ষ্মী নরসিম্হা স্বামী ভারী দেবস্থামান নামেও পরিচিত। আজকের আমাদের গন্তব্য ছিল ঠিক এখানেই। আবার একটা ট্যুর, আবার একটা নতুন দিন। তবে এখন আর সকাল থেকে শুরু করছি না, এখন বেজে গেছে অলরেডি 2:47, মানে অলমোস্ট 3টা বেজে গেছে। তো আমরা ওই প্ল্যান করেই বেরিয়েছিলাম, কারণ আমার ঠিক পেছনে দেখা যদি যায় আর কি, এই যে গাছটা দেখা যাচ্ছে ওর পেছনে বড় বড় ঠিক পাহাড়, ওখানে কিন্তু রয়েছে ভনগির। আপনারা এর আগে দেখছিলেন, এর আগের যে ভিডিওটা ছিল সেখানে আপনাদের ভনগির দেখিয়েছি। আর ঠিক আমার এই যে পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ইয়াদগিরি গুট্টা টেম্পল বা দেবস্থানম। ইয়াদগিরি গুট্টা দেবস্থানম খুব ফেমাস। যারা তেলেঙ্গানাতে আসেন, মোটামুটি ইয়াদগিরি গুট্টা যদি আপনারা বলেন, তারা অবশ্যই কিন্তু বলবেই যে হ্যাঁ, তারা কিন্তু জানে। পেছনে খুব সুন্দর ছোট ছোট ভঙ্গুর পাহাড়, যার জন্য হায়দ্রাবাদকে ডেকান বলা হয়। সুন্দর একটা হলুদ ঘাসের ময়দান। রাস্তা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি, কারণ গাড়ির আওয়াজ আসছে। আর আমরা চলে যাব এরপরে মন্দির দর্শন করে। মন্দিরের ভেতরে যতদূর ক্যামেরা বা মোবাইল অ্যালাউ হবে আপনাদের দেখাবো। ভেতরে অ্যালাউ নেই সেটা আমরা আগেও শুনে এসেছি, বাট ওখানে গিয়ে দেখি যে কী সার্কামস্ট্যান্সেস। চেষ্টা করব যতদূর দেখানো যায় আপনাদের, কারণ আমিও জানি যে আপনারা কত দূর থেকে এই সমস্ত জায়গাগুলোতে কবে আসবেন বা কিভাবে আসবেন। আমার চোখে আপনারাও দেখে নিন ইয়াদগিরি গুট্টা। খুব একটা ফেমাস জায়গা, খুব বড় একটা মন্দির রয়েছে, এবং আমার সাথে যেতে যেতে সেই কথা আপনাদেরকে আমি বলবো। আপাতত এই হচ্ছে আপডেট। আর 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব মন্দির। আমাকে চেঞ্জ করতে হবে গোপ্রোর মেমোরি কার্ড, কারণ আর নেই ব্যাটারি, আর মেমোরি নেই আর। তো সেটা চেঞ্জ করে আবার সামনের দিকে রওনা দেবো। হায়দ্রাবাদ শহর থেকে নিজস্ব গাড়ি কিংবা বাসে করেও এই মন্দিরে আসা যায়। সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো এই মন্দিরের রিয়াগির। এই স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। এই মন্দিরে ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহদেবের পুজো হয়। নৃসিংহ অবতার আগে ভগবান বিষ্ণুর আরও 5টি অবতার ধারণ করেছিলেন। এই মন্দিরে সেই 5 অবতারেরও পুজো হয়ে থাকে। বিশ্বাস মতে এখানে ভগবান বিষ্ণুকে ডাক্তার হিসাবেও দেখা হয়ে থাকে, কারণ বহু দুরারোগ্য ও জটিল রোগ এখানে আসলে নিরাময় হয় এই বিশ্বাস। এই যে রাস্তাটা চলে যাচ্ছে দেখছেন, এই রাস্তায় কিন্তু সোজা পাহাড়ের উপর দিয়ে যে দেখা যাচ্ছে দূরে পাহাড়, ওখান দিয়েই চলে যাচ্ছে কিন্তু ইয়াদগিরি গুট্টা টেম্পলের উদ্দেশ্যে। আর আমরা ঠিক এই পেছন মোড়টা ছেড়ে আসলাম। এই মোড়টাই কিন্তু বাম দিকে চলে গেলে সোজা চলে যাচ্ছে ওয়ারাঙ্গেলও একটা হিস্টোরিক্যাল জায়গা। সেখানেও যখন যাব আপনাদের অবশ্যই ভিডিও দেখাবো। ওই ওয়ারাঙ্গেল দিয়েই কিন্তু আপনারা বিজয়ওয়াড়া থেকে ভাইজাগ হয়ে ওয়েস্ট বেঙ্গল চলে যাওয়া যায়। তো এই হচ্ছে আপাতত হিসাব কিতাব। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ইয়াদগিরি গুট্টা যাওয়ার রোড। একদম পাহাড়ের উপরে এঁকে বেঁকে উঠে তারপরে কিন্তু মন্দির। দেখা যাক কতদূর অবধি ক্যামেরা বা মোবাইল অ্যালাউ আছে, ততদূর অবধি কিন্তু করব। তারপরে আপনাদেরকে আমার বর্ণনায় শুনতে হবে কেমন অভিজ্ঞতা হয়েছিল।
পৌঁছে গেছি ইয়াদগিরি গট্টার সেই ফেমাস টেম্পলে, যেটা তেলেঙ্গানাতে প্রায় প্রত্যেকটা মানুষই জানেন এবং প্রত্যেকটা মানুষই কিন্তু আসতে চান। এই যে পেছনে টেম্পলের মেন যে স্ট্রাকচারটা, সেটা এখান দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে আপনাকে উপরের দিকে উঠে যেতে হবে। এবারে উপরে গেলে কতদূর কী ক্যামেরা অ্যালাউ আছে, কী আছে, সেটা উপরে বোঝা যাবে। আপাতত তো এটা একদম মন্দিরের স্টার্টিং ফেজ। এরপরে ওই উপরে একদম উপরে উঠে সেখানে কিন্তু দর্শন সেরে তারপরে কিন্তু আপনাকে ফিরতে হবে। আর এই যে হচ্ছে স্ট্রাকচারটা, এটা দিয়ে উঠে যেতে হবে। আর তেলেঙ্গানা বা সাউথের মন্দিরের কিন্তু বৈশিষ্ট্য কিন্তু কিছুটা এইরকম টাইপেরই আর কি। এই দেখুন এখানেও কিন্তু তাই। फ़ोन पे गूगल पे रहता है, कैश नहीं रहता। चलो एटीएम से पहले पैसा निकाल लेते हैं। क्योंकि ऊपर पे ये सब रखने के लिए लॉकर है, समझ रहे हैं ना? क्या कैमरा पूरा ऊपर पे कैमरा तो अलाउ नहीं होगा, तो मुझे जितना लग रहा है। তো প্রবলেমটা হয়ে গেছে এই সাউথে আসার পরে। সব জায়গাতে ফোনপে গুগল পে হওয়ার দৌলতে মানি পার্স কিন্তু পুরো ফাঁকা, মানে কিছু নেই মানি পার্সে। কিন্তু এখনও মানে আমরা ভুলেই গেছি যে বিভিন্ন জায়গাতে এখনও পর্যন্ত কিন্তু ক্যাশ টাকা লাগে, বিশেষ করে মন্দিরে আসলে। তো সেই জন্য এখন যেতে হচ্ছে এটিএমে। এটিএম থেকে টাকা তুলবো। সামনেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম আছে। এই যে পেছনে দেখা যাচ্ছে, এটাই কিন্তু ইয়াদগিরি গট্টার সেই ফেমাস টেম্পল। এটিএম থেকে টাকা তুলে তারপরে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে উপরে রওনা দেবো, কারণ ভোগ অন্যান্য কিছু খাওয়ার জন্য যদি উপরে টাকা লাগে, আমার মনে হয় না ফোনপে গুগল পে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। সামনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম, ওখান থেকে টাকা তুলে তারপরে কিন্তু সামনে ঢুকতে হবে। তো সাউথের মন্দিরে কিন্তু এই যে এগুলোকে বলা হয় দ্বারম। তো এরকম বিভিন্ন মন্দিরের চারপাশে কিন্তু চারটা এরকম বড় বড় দ্বারম থাকে। এই হচ্ছে এর ভেতর দিয়ে কিন্তু চলে যেতে হবে ওপরের দিকে মন্দির। এখনও পর্যন্ত চেকপোস্ট আসেনি যেখানে আমাদের জুতো, মোবাইল সমস্ত কিছু রাখতে হবে। বললো হয় চলে যান উপরে, জুতো বা আপনার হচ্ছে এই ব্যাগপত্র রাখার কিন্তু লকার আছে একদম মন্দিরের ভিতরে। আমার মনে হয় না ক্যামেরা বা অন্যান্য জিনিস অ্যালাউ হবে। তো একদম উপরে গিয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছি যে কতক্ষণ পর্যন্ত ক্যামেরা অ্যালাউ হবে। আপনাদের একটা ভিউ তো দেখাতেই পারছি। মন্দির কিন্তু ওই যে ওইটা আমার হাতটা যেখানে দেখা যাচ্ছে ওখানে মন্দির। এখনও কিন্তু অনেকটা উপরে উঠতে হবে, উঠে তারপরে মন্দির। এটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ি, সেই পাহাড়টাকে কেটে কেটে নানা রকমভাবে সাজিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে।
यादगिरी घाटটাতে আবার কিন্তু সিঁড়ি চড়ে উপরের দিকে যাচ্ছি। এই যে স্টেপস উঠে যাচ্ছে, এদিক থেকে আসলাম। চারপাশটা কিন্তু এই শহরের বিভিন্ন রকমের পাহাড়ে ঘেরা। আর সত্যি কথা বলতে এই সমস্ত জায়গাতে উঠলেই কিন্তু বোঝা যায় যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন রয়েছে। হাঁপ কিন্তু এখনও ছাড়েনি, বাট কথা বলতে থাকলে ছাড়বে। আর সবচেয়ে ভালো হচ্ছে একটা জিনিস যেটা আপনাদের দেখাচ্ছি, এই যে বিভিন্ন জায়গাতে ওঠার সময় মাঝে মাঝে কিন্তু এরকম জল খাবার বন্দোবস্ত করে দেওয়া রয়েছে, যাতে আপনার কোনো কষ্ট না হয়। এই নিচে পুরোটা यादगिरी টেম্পল। আর এই বাঁদর থেকে কিন্তু বেঁচে থাকবেন। চারপাশে বাঁদর আছে, ওদের দিকে যাবেন না, কারণ ওখানে যদি যান আপনার ক্যামেরা বা আপনার দিকে তেড়েও আসতে পারে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। চারপাশে বাঁদরে ভর্তি, তার বাঁদরামি দেখাচ্ছে। তো বাঁদরের বাঁদরামিতে আপনারা পড়বেন না। এই যে নিচে পুরোটা হচ্ছে यादगिरी টাউন। আর এখানে এরকম জল খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর ওই উপরে পাচ্ছে মাইক, যেখানে সম্ভবত রয়েছে মূল ভগবান। আর ভগবানকে পেতে গেলে কষ্ট স্বীকার করতেই হবে, সে কেদারনাথ হোক, অমরনাথ হোক, যাই হোক। বাট খুব সুন্দর লাগছে। একটা নতুন ট্যুর, একটা নতুন জায়গা, একটা ফেমাস জায়গা, যেটাতে আজ প্ল্যান করেছিলাম আসবো বলে। একটা সময় ভেবেছিলাম প্ল্যান হবে না, বাট ফাইনালি প্ল্যান সাকসেসফুল হলো এবং এসেও গেল। অসাধারণ ভিউ, খালি দেখুন ভিউটা। एक बंदर मेरे पास भागते हुए आ रहा था, पता है। এই মন্দিরের দর্শন আপনি দুভাগে ভেঙে নিতে পারেন। এক হচ্ছে সকালের দর্শন, এক হচ্ছে বিকেলের দর্শন। যদি আপনি সকালে দর্শন করতে চান তাহলে 7টা থেকে 9টার মধ্যে আপনাকে এই মন্দিরে যেতে হবে। এরপর 9টা থেকে 10টা ভিআইপি ব্রেক দর্শন হয়, অর্থাৎ যারা অনলাইনে কিংবা মন্দিরে এসে ভিআইপি টিকিট কাটবেন, সেই টিকিটের মূল্য 300 টাকা, তারা এই সময়ের মধ্যে দর্শন করতে পারবেন। আবার সাধারণের জন্য 10টা থেকে 11টা 45 পর্যন্ত মন্দির দর্শন করতে দেওয়া হয়। এরপর 12:30 থেকে 3টে পর্যন্ত আবার সর্বসাধারণের জন্য মন্দির দর্শন করা যায়। এরপর বিকেলে 4টা থেকে 5টা ভিআইপি ব্রেক দর্শন হয়। তারপর আবার 5টা থেকে 7টা সাধারণ মানুষদের জন্য, আবার সন্ধে 8:15 থেকে 9টা পর্যন্ত শেষবারের মতো আপনি মন্দির দর্শন করতে পারবেন। এবারে হচ্ছে এর মেন গেটটা হচ্ছে একদম সামনেই, এখানে হচ্ছে মেন গেট। এবার এর ভেতরে ক্যামেরা অন্যান্য জিনিস অ্যালাউ করে কিনা সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। এবার কিন্তু হাফ ধরছে, কারণ নিচটা দেখুন কত নিচ থেকে আমরা এসেছি ওপরে ওঠে। আর এটা বলছিলাম, এটা হচ্ছে সেই সামনে হয়তো চেকপোস্ট, এখানে লকার রয়েছে। এই লকারে সম্ভবত আপনাকে জিনিসপত্র রেখে তারপরে উপরে যেতে হবে। তো দেখা যাক, সামনে যাই, কথা বলি কি বলেন ওনারা। কেমন লাগছে यादगिरी ট্যুরটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই পারলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।
এখনও কিন্তু চেকপোস্ট অধরা। কোথায় চেকপোস্ট, কোথায় মোবাইল জমা দেবো, কোথায় ক্যামেরা রাখবো কিছুই জানি না। কোথাও তো আটকাচ্ছে না, এখনও পর্যন্ত কোথাও আটকানোর কিছু জিনিস দেখিনি। তো এগিয়ে যাচ্ছি আমরা, দেখছি। এই হচ্ছে পেছনে পুরো ইয়াদগিরি টেম্পলের প্রেমিসেস। এরপরে আমরা আস্তে আস্তে মূল কক্ষের দিকে ঢুকছি আর কি। এরপরে জানি না কী প্রসিডিওর আছে, যা হবে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো একজন পুলিশওয়ালার সাথে কথা হলো, উনি বলছেন যে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়। মন্দিরটা হচ্ছে আমার ঠিক এই যে পেছনে গার্ডওয়ালটা দেখা যাচ্ছে, যেরকম পুরীর মন্দিরের মতো কিছুটা আর কি। এই যে দেখুন পেছনে গার্ডওয়ালটা দেখা যাচ্ছে, এটা ঠিক পাশে কিন্তু মন্দির, বাট ওখানে অ্যালাউ নেই। আর ইয়াদগিরি ঘাটটার পেছনে জায়গাটা দেখুন, পুরো ডেভেলপ করে এটাকে রোড করা হয়েছে। এই যে গাড়ি যাচ্ছে, এ পাশটাকেও পুরো কিন্তু পাহাড়টাকে কেটে রাস্তা করা হয়েছে। আর ওখানে করা রয়েছে গেস্ট হাউস, মানে যারা থাকতে চান আর কি ইয়াদগিরি ঘাটটা থেকে তারপরে দর্শন করতে চান, তারা কিন্তু ওখানেও থাকতে পারেন। আমার মনে হচ্ছে ওটা কোনো একটা ট্যুরিস্ট স্টে কমপ্লেক্স। ওইদিকে একটা বড় লেক, সম্ভবত আমরা ওই দিক দিয়ে এসেছি, আমার যতদূর মন বলে ওটা দিয়েই আমরা এসেছি রাস্তা। তো এই হচ্ছে ইয়াদগিরি ঘাটটা টেম্পল, এই যে টেম্পল। এরপরে ভেতরে ঢুকবো, বাট আগে জিজ্ঞেস করতে হবে যে কোথায় মোবাইল বা ক্যামেরা এগুলো জমা করতে হবে। কারণ আমি চাই না যে ঢোকার পরে তারপরে কোনো রকম কোনো মিসঅ্যাপ হোক বা কোনো রকম কোনো কেউ বলুক যে কেন, যেটা নিয়ম সেটা মানতেই হবে। এবং আমিও চাইবো যে সবাই সেটাই মানা উচিত। যদি অ্যালাউ না হয় ভেতরে কী কী হলো স্টেপ বাই স্টেপ আমি বাইরে আসার পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপাতত এই হচ্ছে ইয়াদগিরি টেম্পল, এর ভেতরে মন্দির। অবভিয়াসলি যদি ভেতরে ঢুকতে পারতাম তো খুব ভালো হতো, আপনাদের যদি দেখাতে পারতাম, বাট পুরীর মন্দিরও তো আপনারা কেউ দেখাতে পারেন না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে মন্দিরের যা নিয়ম আছে। আর আমি দেখতে পাচ্ছি TSRTC, তেলেঙ্গানা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এরকমই হবে বোধহয় কিছু পুরোটা। তো এর বাসও কিন্তু ইয়াদগিরি ঘাটটা পর্যন্ত আসছে। তো সুতরাং আপনি যদি হায়দ্রাবাদ থেকে, আমার মনে হয় JBS বা কোনো জায়গাতে, জুবলি বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিতে পারেন, সেখানে ইয়াদগিরি যাওয়া ডাইরেক্ট কোনো বাস আছে কিন্তু। আর এখানে ভোগ, নানা রকম খাবার হয়তো বন্দোবস্ত রয়েছে এই জায়গাটাতে, যেটাকে এখানে বলে অন্নদানম কমপ্লেক্স। তো এখানে আপনারা কিন্তু ভোগ পর্যন্ত খেতে পারেন যদি আপনারা সেরকম প্ল্যান করে আসেন। আমি জানবো, চেষ্টা করব জানার কী ব্যাপার, কীভাবে ভোগ খাওয়া যায়, কখন আসলে সমস্ত কিছু জেনে কিন্তু আপনাদেরকে আমি বলবো একটা সময়। আর সময় লেট করব না, কারণ অলরেডি সময় হয়ে গেছে 3:30। এরপরে কিন্তু মন্দির দেখে আবার আমাদেরকে ফিরতে হবে অলমোস্ট 90-100 কিলোমিটার। তো এটাই আপাতত প্ল্যান থাকবে। প্রচণ্ড কিন্তু চারপাশে বাঁদর রয়েছে, এটা একটা ব্যাপার। আর এইদিকে ভিউটা কিন্তু অসাধারণ। এগুলো হচ্ছে রাস্তা করে দেওয়া রয়েছে, ওটা হচ্ছে পাহাড় ছোটোখাটো। ওই যে জায়গাটা, এটা একটা হোটেল যেটা কিন্তু করা রয়েছে, ওখানেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন। बहुत बढ़िया। कहाँ से रखना है क्लार्क भी, सेल फोन कैमरा या बक्स को? हाँ, सब कुछ रखना पड़ेगा भाई, आजकल तो फ़ोन भी सब हो जाता है, फिर क्या ही ज़रूरत है। এখানে কিন্তু আপনারা আপনাদেরকে ফোন বা ক্যামেরা যা কিছু আছে এই জায়গায় জমা দিতে হবে। ইচ ওয়ান 10 টাকা করে আপনাকে এখানে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন, এখানে জমা রেখে লকারে তারপরে কিন্তু আপনাদেরকে মন্দিরে যেতে হবে। মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে এই যে একদম সোজা চলে গেছে এইভাবে। আমি যে বলছিলাম হায়দ্রাবাদ থেকে বাস, ওই যে বাস, এখান থেকে কিন্তু বাস একদম ডাইরেক্ট হায়দ্রাবাদ চলে যাচ্ছে। সুতরাং হায়দ্রাবাদ থেকে ডাইরেক্ট বাস যায়, বাট আমি বুঝতে পারছি না এটা রুটটা কী, কারণ তেলেগুতে লেখা আছে। আর এটা হচ্ছে সেই ক্লক রুম, যেখানে কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এই মন্দিরের দর্শন করতে গেলে অনেকটা লাইন দিয়ে ধীরে ধীরে আপনাকে দর্শন করতে হবে।
এর জন্য অবশ্য কোনো টাকা দিতে হয় না, নির্দিষ্ট সময়ে গিয়ে লাইনে দাঁড়ালেই দর্শন হয়ে যাবে। তবে ছুটির দিন কিংবা শনি রবিবার ভিড় কিন্তু খুব বেশি হবে, অর্থাৎ দর্শনের সময় 1 ঘন্টা থেকে 3 ঘন্টাও হয়ে যেতে পারে। তবে ভিআইপি দর্শনের জন্য এদের অনলাইন ওয়েবসাইট আছে, সেখান থেকে টিকিট কেটে খুব কম সময়ে দর্শন করা যায়। আপনি যদি অনলাইন থেকে টিকিট কেটে না আনেন, এখানে মন্দিরে এসে অফলাইনেও ভিআইপি টিকিটের দর্শন করা যায়। ভিআইপি ব্রেক দর্শনের টিকিট মাথাপিছু 300 টাকা করে লাগে, স্পেশাল এন্ট্রি দর্শনের জন্য মাথাপিছু 150 টাকা করে লাগে। এছাড়া এই ওয়েবসাইটে বিভিন্ন রকমের সেবাও অনলাইন বুকিং করতে পারেন, যেমন নিজ অভিষেকম, দরবার সেবা, আরও অনেক কিছু। যদি আপনারা ইয়াদগিরি গুট্টাতে থাকতে চান 1 রাত্রের জন্য, তাহলে এদেরই এই ওয়েবসাইট থেকে মন্দির ট্রাস্টের থাকার জায়গাও বুক করে নিতে পারেন। এসি, নন এসি সব ধরনের রুম এখানে পেয়ে যাবেন। 500 থেকে 3000 সব ধরনেরই রুম রয়েছে। বিশদ জানতে ওয়েবসাইটটি ফলো করতে পারেন। তবে যারা সকালবেলায় যায় তারা কিন্তু সন্ধ্যের মধ্যেই খুব সুন্দরভাবে দর্শন করে আবার রাতের মধ্যে হায়দ্রাবাদ ফিরে আসতে পারে। সেক্ষেত্রে আপনি ইয়াদগিরি গুট্টাতে থাকতে নাও পারেন। তবে যদি 1 রাত থাকতেই হয়, তাহলে আপনি মন্দিরের এই ওয়েবসাইট থেকে থাকার জায়গা বুক করতেই পারেন। তো বাসের ব্যাপারে যেটা জানতে পারলাম, এই যে এখানে এক্ষুনি দেখছিলেন যে বাসগুলো দাঁড়িয়েছিল, সেই বাসগুলো কিন্তু আমি ভাবছিলাম হায়দ্রাবাদ যায়, সেটা অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ যায় না। এই ওপর থেকে, এটা তো একটা পাহাড়, এই যে জায়গাটা আছে এর উপরেও যে মন্দিরটা আরও উপরে মানে আছে আর কি। তো এই পাহাড় থেকে নিচ থেকে পাহাড়ে করার জন্য এই বাসগুলো সম্ভবত ফ্রি শাটল, মানে ফ্রিতেই এরা যাতায়াত করে, কোনো টাকা দিতে হয় না। নিচ থেকে হায়দ্রাবাদের বাস কিন্তু পাওয়া যায়, যেটা জানলাম। সুতরাং আপনারা মানে নিশ্চিন্তে হায়দ্রাবাদ থেকে ইয়াদগিরি ঘাটটা আসতে পারেন। লোকাল বাসে খুব কম টাকায় হয়ে যাবে। আর যদি নিজস্ব গাড়ি থাকে বা স্কুটি থাকে, তাহলে তো আমি বলবো মানে 100% আপনাদের আসা উচিত এখানে। তো এটা হচ্ছে ঠিক ওই যে সামনে দেখা যাচ্ছে জায়গাটা, ওটা দিয়েই কিন্তু মন্দিরে যাওয়ার জন্য রাস্তা। অনেকটা ভিতরে সার্কুলার করে 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 ঘুরে 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 যেতে হয়। আজকে আমাদের লাক ভালো ছিল যে ভিড় কম ছিল, বাট যদি ভিড় থাকতো তাহলে কিন্তু মানে মারাত্মক, মানে কত লেট যে হতে পারে কোনো ঠিক নেই। সুতরাং অবভিয়াসলি যখন আসবেন সব কিছু কিন্তু দেখে আসবেন, নাহলে কিন্তু খুব মুশকিল হবে। তো এখান থেকে এবারে ক্যামেরা বন্ধ করব। আপনারা কেমন ইয়াদগিরি ঘাটটা ঘুরলেন আপনারা অবশ্যই জানাবেন। আমার সাথে যতটুকু দেখাতে পারলাম আপনাদের, আশা করি যতটা আপনাদের কেমন লাগলো আমি জানি না, বাট চেষ্টা করলাম যতটা ইয়াদগিরি ঘাটটা দেখা যায়। আমি চেয়েছিলাম যে লেকের কাছে গিয়ে আপনার সাথে কথা বলবো, কিন্তু সময় হলো না। আমরা যখন পৌঁছালাম এখানে তখন কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে। সুতরাং এই ছিল ইয়াদগিরি ঘাটটার কাহানি বা ইয়াদগিরি ঘাটটার গল্প। আপনাদের আশা করি ভালো লাগলে কমেন্টে ভালোবাসা দেবেন। আবার দেখা হবে জলদি, খুব তাড়াতাড়ি। আর আরেকটা যেটা ইনফরমেশান, মন্দির কিন্তু 9:30 অবধি খোলা থাকে, 9টা বা ম্যাক্স টু ম্যাক্স 9টা, তার আগে আপনাদেরকে আসতে হবে, নাহলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আলোতে দেখা যাচ্ছে কি না জানি না, কারণ চারপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো আপনারা দেখলেন এতক্ষণ ফুটেজ। তো এখান থেকেই সম্ভবত ইয়াদগিরি ঘাটটার ভিডিও আমি শেষ করব। সামনে এই ধরনের ছোটোখাটো দোকান, সূর্যের শেষ আভা আর নেই, একদম ডুবেই গেছে। ইয়াদগিরি ঘাটটা থেকে এই চা খাচ্ছি, চা খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার
আপনারা যদি হায়দ্রাবাদ থেকে আসতে চান অবশ্যই আসতে পারেন। হায়দ্রাবাদ থেকে আসাই যায়। হায়দ্রাবাদ থেকে যদি আসতে চান তাহলে কিন্তু আপনাকে জেবিএস বা অন্য কোথাও যেখানে এই ইয়াদগিরিঘাটটা যাওয়ার বাস আছে একটু খোঁজ করে নেবেন। সেখান থেকে কিন্তু ডাইরেক্ট লোকাল বাস আছে। আর যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে বা আপনাদের যদি কোনো রিলেটিভের বা কারোর কোনো 4 হুইলার বা 2 হুইলার থেকে আপনারা সেটাও করে কিন্তু আসতে পারেন। আমার মনে হয় সেটাতে আসাটাই কিন্তু বেস্ট হবে। তার কারণ হচ্ছে আপনি আপনার নিজের মতো করে আসতে পারবেন। আর এই ইয়াদগিরিঘাটটাতে এই ভনগির বলে একটা জায়গা আছে, সেই ভনগির যেটা আগে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই ভনগির পেরানোর পরে কিন্তু খুব সুন্দর ল্যান্ডস্কেপ হয়ে যায়। চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আর সবচেয়ে এটা ভালো লাগে সেটা হচ্ছে এখানের যে পরিবেশটা আর কি এই মন্দিরের কমপ্লেক্সে। তবে হ্যাঁ, একটা জিনিস যদি আমি এটা ভুল জানতাম, এটা হচ্ছে মন্দিরে যদি আপনারা ঢুকতে চান, মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম কোনো মোবাইল বা আপনার গোপ্রো বা অন্য কোনো ক্যামেরা অ্যালাউ নেই। বাট যদি মন্দিরের বাইরে থেকে ছবি তুলতে চান তাহলে অ্যালাউ আছে। একটা রাস্তা আছে যেদিকে এই যে খাবার দোকানগুলো দেখছেন, এই পাশে যে দোকানগুলো আছে ঠিক এই দিকেই বাম দিকেই কিন্তু একটা রাস্তা সিঁড়ি উঠে গেছে, ওটা একদম কিন্তু মন্দিরের উপরে গেছে। এবং আউটের মন্দিরের আশেপাশে যে মানে মন্দিরের বাইরের যে ছবিগুলো আপনারা সেটা কিন্তু করতে পারবেন। আর দ্বিতীয় নম্বর, যদি আপনারা পুজো দিতে চান তাহলে আপনাদের তো মোবাইল ক্যামেরা রাখতেই হবে। পার মোবাইল ক্যামেরা আপনাদের 10 টাকা বা 20 টাকা করে দিতে হয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা যখন এখানে আসবেন এখানেই কিন্তু নারকেল, তুলসী পাতা এগুলো পেয়ে যাবেন যেগুলো পুজোর জন্য লাগে। নারকেলটা একটা নারকেল আপনারা এখানে সামনেই হনুমান মন্দির আছে, সেখানে আপনি পুজো করে নেবেন। তারপরে আরেকটা নারকেল আর তুলসী পাতা নিয়ে উপরে একদম যখন যাবেন, লাইন দিয়ে যেতে হয়। আজকে একদম ফাঁকা ছিল, অকেশন দেখে আসবেন। কারণ ভেতরে ঢোকার যে গল্প আমি বলছি, 4টে থেকে 5টা পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। তো এই টাইমে আসবেন না। আমরা এমন সময় এসে গেছিলাম, আমাদেরকে 1 ঘন্টা বসতে হয়েছিল ভেতরে, যেরকম তিরুপতি স্টাইল ঠিক সেইভাবেই ভেতরে বসার জায়গা রয়েছে, সেখানেই বসেছিলাম। এখানে 4 হুইলার পার্কিং এখানে আছে জায়গা, এখানে 4 হুইলারের পার্কিং হয়। চারপাশে কিন্তু অনেক হোটেল বা বড় বড় রিসর্ট টাইপের আছে, সেখানে আপনারা থাকতে পারেন, কথা বলতে পারেন। আমরা তো থাকবো না, হায়দ্রাবাদ বেরিয়ে যাব, এটাও করতে পারেন কারণ ল্যান্ডস্কেপটা এত সুন্দর। আর এই ইয়াদগিরিঘাটটাতেই সামনেই একটা ঠাকুরের পার্কের মতো রয়েছে, আর সামনে একটা লেকও রয়েছে। এবং দেখার কিন্তু এখানে অনেক জায়গা আছে। এবং ল্যান্ডস্কেপ আপনাকে সবচেয়ে বড় ব্যাপার, আপনাকে মোহিত করবে। ল্যান্ডস্কেপ আপনাকে কিন্তু খুব মানে একটা ভালো ফিল দেবে আর কি ইয়াদগিরিঘাটটা। সুতরাং ইয়াদগিরিঘাটটা যে শুধুমাত্র আপনি ঠাকুর দর্শনের জন্য আসবেন তা নয়, বিষ্ণুর যে একটা অবতার নৃসিংহদেব তাকে যে দেখতে আসবেন তা নয়, ইয়াদগিরিঘাটটা আসবেন ল্যান্ডস্কেপ দেখার জন্য। ইয়াদগিরিঘাটটা আসবেন একদিনের জন্য, তার চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ সেটা দেখার জন্য। বাঁদর থেকে একটু সাবধানে থাকবেন, বাঁদরের পেছনে লাগবেন না। চারপাশে জলের ব্যবস্থা করা আছে, আপনি জল খেতে পারেন, চা জল খাবার এগুলো তো আপনি পেয়েই যাবেন। পেছনে মাইক বাজছে, তাই বেশি আর কথা বলবো না। ইয়াদগিরি ট্রিপ আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন।